হ্যালো মাই ডিয়ার অল লিটল ফিজিস্ট, আই হোপ যে তোমরা প্রত্যেকেই সপরিবারে সুস্থ, স্বাভাবিক, সুরক্ষিত অবস্থায় আছো। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়েছি আই অফ ফিজিক্সে। আজ ইলেকট্রোস্ট্যাটিক্সের 9th ক্লাস। আর এই 9th ক্লাসে আমরা শিখব যখন কোনো লিনিয়ার শেপড বডি কন্টিনিউয়াসলি চার্জ ডিস্ট্রিবিউটেড অবস্থায় থাকে, তার চার্জড অবস্থায় থাকার দরুন তার আশেপাশের পরিবেশে যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়, সেই ফিল্ডের কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত আছে তার ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এছাড়া ওই ফিল্ডের কোনো একটা পয়েন্টে যদি অন্য কোনো চার্জ পার্টিকেল এনে রাখা হয়, সেই চার্জ পার্টিকেলটার উপর কী পরিমাণ বল অ্যাক্ট করছে তার ক্যালকুলেশন আমরা এই ক্লাসে শিখব। এর আগের ক্লাসগুলোতে যেখানে আমরা কুলম্বস ল পড়েছিলাম, সেখানে জেনেছিলাম যে পয়েন্ট চার্জের দরুন যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়, সেই ফিল্ডের কোনো একটা পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কিভাবে ফাইন্ড করতে হয়, বা কোনো একটা পয়েন্টে যদি দ্বিতীয় কোনো চার্জ পার্টিকেল রাখা হয়, সেই চার্জ পার্টিকেলটির ওপর কী পরিমাণ বল অ্যাক্ট করছে তার ক্যালকুলেশন। কিন্তু আমরা এখনও শিখিনি ডিস্ট্রিবিউটেড চার্জ বডি থাকলে তার দরুন যে ইলেকট্রিক ফিল্ড জেনারেট হয়, সেই ফিল্ডের কোনো একটা পয়েন্টের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এখন আজকের ডিস্ট্রিবিউটেড চার্জ বডি হিসাবে আমরা লিনিয়ার শেপড বডিকেই কনসিডার করব আজকের ক্লাসের জন্য। এখন এই লিনিয়ার শেপড বডি স্ট্রেট লাইন হতে পারে বা কার্ভও হতে পারে। কার্ভের মধ্যে পড়ছে সার্কেল, সেমি সার্কেল ইত্যাদি, যেগুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। এই ক্লাসে কেবলমাত্র স্ট্রেট লাইন শেপড কোনো বডিকেই কনসিডার করব লিনিয়ার বডি। এখন লিনিয়ার অর্থাৎ রৈখিক আকৃতির। দেখো, রৈখিক আকৃতির একটা রড বা তারও হতে পারে, যে ওয়্যারগুলো আমরা ব্যবহার করি। তো সেই রকম রৈখিক আকৃতির তার বা ওয়্যার বা একটা রডকেও কনসিডার করতে পারি। এখন যদি আমরা রড কনসিডার করি, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে রডের ক্রস সেকশনস যেন অনেক বড় না হয়, অর্থাৎ রডটার যে থিকনেস থাকে, থিকনেসটা যেন অত্যন্ত বড় না হয়। কারণ যদি থিকনেস অনেক বড় হয়ে যায়, সেটা কিন্তু লাইন স্ট্রাকচার আর থাকে না, অর্থাৎ তার শেপ অনেকটা সিলিন্ডার হয়ে যায়, চোঙাকৃতি হয়ে যায়। তো সেক্ষেত্রে যদি আমরা রড কনসিডার করি, রডটা আমরা এমন চুজ করব যে সেই রডের থিকনেস অনেক কম আছে বা ক্রস সেকশনটা অনেক কম আছে। তো এই রকম শেপড, সে তার হোক বা রড হোক, যদি কন্টিনিউয়াসলি চার্জ ডিস্ট্রিবিউটেড করা হয়, এই ডিস্ট্রিবিউশন প্রত্যেক জায়গায় সমান থাকলেই তখন আমরা একে বলবো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউটেড অবস্থায় আছে এই লিনিয়ার শেপড বডিটা। অর্থাৎ আমি ড্রয়িংয়ের জন্য এখানে হয়তো এই বডিটাকে একটু চওড়া ড্র করব কিছু পরে, তবে জেনারেলি এই বডি নিরবিচ্ছিন্নভাবে আহিত হতে হবে।
এবং সেই আধান এই বডির মধ্যে রেস্ট সিচুয়েশনে থাকবে। এমন নয় যে আধান ওই বডির মধ্যে ফ্লো হবে। দেখো, ফ্লো হলে কারেন্ট ইলেকট্রিসিটির ফিনোমিনা ক্রিয়েট করবে, তখন তার আশেপাশের পরিবেশে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। কিন্তু যদি এই বডিটা চার্জড অবস্থায় থাকার দরুন, চার্জ যদি এই বডির মধ্যে রেস্ট সিচুয়েশনে থাকে, অর্থাৎ কোনো ফ্লো না চলতে থাকে এই বডির মধ্যে ইলেকট্রনে, তখন আমরা এই বডিকে কনসিডার করতে পারি যে স্ট্যাটিক ইলেকট্রিসিটির ফিনোমিনা দেখাবে। তো সেই রকম অবস্থায় এই বডিতে আমরা চার্জড দিয়েছি, যে চার্জ কিন্তু মুভ করছে না বা মুভেবল অবস্থায় নেই। তো এই রকম অবস্থায় থাকার দরুন কি ইন্ডিউস করবে? স্ট্যাটিক ইলেকট্রিসিটি এবং কারেন্ট ইলেকট্রিসিটির ডিফারেন্সেসে আমি বলেছিলাম, স্ট্যাটিক ইলেকট্রিসিটি ইন্ডিউস করে ফোর্স, সে দু ধরনের হতে পারে, অ্যাট্রাকশন বা রিপালশন। তো তার আশেপাশের পরিবেশে একটা ফিল্ড জেনারেট করবে, যে ফিল্ডেতে দ্বিতীয় কোনো আধান রাখলে তার উপর ফোর্স অ্যাক্ট করবে। তো এটা পজিটিভও হতে পারে, ইভেন এই চার্জড নেগেটিভ হতে পারে। তো এই রকম বডির আশেপাশে যে কোনো পয়েন্টে এই যে পয়েন্টগুলো দিয়েছি তা এই লাইন এক্সিসের ওপর হতে পারে, এর রেসপেক্টে পারপেন্ডিকুলার কোনো ডিস্টেন্স দূরে আছে তেমনও হতে পারে। তো তার ক্যালকুলেশনসগুলো আমরা আজকে শিখব। এই ধরনের ক্যালকুলেশনস আমরা আগের ক্লাসগুলোতে করিনি। তো এই ধরনের ক্যালকুলেশনের কিছু বেসিক টার্মস আমাদের মনে রাখতে হবে, যা ইলেকট্রোম্যাগনেটিজমে গিয়েও প্রচুর কার্যকরী হবে। তো আমরা একটা নর্মাল লিনিয়ার বডি নিয়েছি। এই বডিটা আমরা অ্যাজিউম করলাম যে পজিটিভ চার্জ দেওয়া আছে এবং কন্টিনিউয়াস, মানে কি প্রত্যেক জায়গায় সমানভাবে চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে আছে। অর্থাৎ এখান থেকে যদি ছোট একটা অংশ নিই, সেখানে যে পরিমাণ চার্জ পাবো সেই সম পরিমাণ অংশ যদি আমি এখান থেকে নিই, সেখানেও সেই একই পরিমাণ চার্জ পাবো। অর্থাৎ প্রত্যেক ক্ষুদ্র ক্ষুদ্র অংশে সমানভাবে আহিত হয়ে আছে। তো এই রকম কোনো বডির ধরুন এর আশেপাশে কি তৈরি হবে? ইলেকট্রিক ফিল্ড। এই ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্ট নিলাম, সেই পয়েন্টে অ্যাজিউম করলাম কিউ নট একটা আধান রাখা আছে। তাহলে এই আধানের দরুন এই বডির দরুন কি পরিমাণ ফোর্স অ্যাক্ট করবে এই আধানটার উপর? তো দেখো, আমরা কুলম্বস ল থেকে তো পয়েন্ট চার্জের জন্য ভ্যালিড যে ইকুয়েশন সেটা পেয়েছিলাম। কোনো ডিস্ট্রিবিউটেড চার্জের জন্য ইকুয়েশনস তো আমরা পাইনি। তাহলে কি করা যায়? আমরা ওই আগের বেসিককেই যদি একটু ডেভেলপ করি, তাহলেই আমরা কিন্তু এটাকে সলভ করতে পারি। সেক্ষেত্রে দেখো, যদি আমি এখানকার একটা ছোট্ট অংশ কনসিডার করি, অর্থাৎ এই লিনিয়ার শেপড
বডির একটা ছোট্ট অংশ কনসিডার করলাম। ড্রয়িং পারপাসে আমি একটু বড় ড্র করেছি, কিন্তু এই অংশটা এতই ছোট যেটা কিউ থেকে দেখলে পয়েন্টের মতোই লাগবে। এখন এর প্রত্যেক অংশে সমানভাবে চার্জ ডিস্ট্রিবিউটেড হয়ে আছে, তাহলে এই ছোট অংশে অল্প কিছু পরিমাণ চার্জড আছে। তো এই ছোট অংশকে আমরা ডিএল কনসিডার করব। এখন ডিএল কি? লেন্থের একটা খুব ছোট অংশের দরুনই এটা আমরা ডিএল লিখলাম। কোনো কোনো বইতে এটা ডিআর, ডিএক্স, ডিওয়াই যে কোনোভাবে লেখা যায়। আমি যদি এই লেন্থটাকে পুরোটা এল কনসিডার করি, তার ছোট্ট একটা অংশ হচ্ছে ডিএল। ক্লিয়ার হয়েছে? এই ডিএল এতে তো সব আধান নেই, কারণ আধান তো সব জায়গায় বণ্টিত হয়ে আছে, তাহলে ওই ক্ষুদ্র অংশেও খুব ক্ষুদ্র আধানই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা ওই ক্ষুদ্র অংশের আধানটা ডি কিউ কনসিডার করছি। ডি কিউ হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র আধান, যা কোথায় আছে? ডিএল এতে। এখন ডিএল এর এই ক্ষুদ্র আধান একটা পয়েন্ট চার্জ হিসেবে ওয়ার্ক করছে। কার রেসপেক্টে? এই কিউ নট আধানের রেসপেক্টে। তো এই ডিকিউ আধানের জন্য কি পরিমাণ বল অ্যাক্ট করবে এই কিউ নট আধানের ওপর, সেটা তো আমরা ক্যালকুলেট করতে পারবো। কারণ কি? আমরা পয়েন্ট চার্জের জন্য কি পরিমাণ ফোর্স জেনারেট হয় তার ক্যালকুলেশন শিখেছিলাম কুলম্বস ল থেকে। তো এইটুকু আধানের জন্য তো কুলম্বস ল ভ্যালিড। তো এই ডিকিউ আধানের জন্য যে পরিমাণ বল প্রযুক্ত হবে কিউ নট আধানের উপর, এখন কিউ নটকে আগের ক্লাসে বলেছিলাম যে অলওয়েজ পজিটিভ হতে হবে। তাহলে কিউ নট তো আমার পজিটিভ আছে, তাহলে ডি কিউ এর দরুন কিউ নটের উপর একটা ফোর্স জেনারেট হবে। সেই ফোর্সটা বাহির্মুখী, রিপালসিভ ফোর্স। তো এর ডাইরেকশনস থাকবে বাইরের দিকে। তাহলে এই ছোট্ট ফোর্সটা কত হবে? ডিএফ। কারণ পুরো ফোর্স তো না, ওটা তো ছোট্ট একটা ফোর্স, কারণ ছোট্ট আধানের জন্য ক্রিয়েট হয়েছে। এরকমভাবে যদি আমি অপর আর একটা ছোট্ট অংশ কাটি, সেই অংশতে ডিকিউ পরিমাণ আধান থাকবে যদি ছোট্ট অংশটা ডিএল হয়। এখন সেই ডিকিউ আধানের জন্য এর ওপর আরও একটা ফোর্স অ্যাক্ট করবে। সেটাও বাহির্মুখী। তো এরপর যদি আমি আবারও একটা ছোট ওইরকম ডিএল কাটি যাতে ডিকিউ পরিমাণ আধান আছে, তো এইভাবে ডিএল 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 কাটতে 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 পুরো লেন্থ যতটা আছে এই লিনিয়ার শেপ বডির পুরোটাই মেজার করে নেব। এবং আমরা এখানে যে ছোট 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 ফোর্স ক্রিয়েট হচ্ছিল, সেই ফোর্সগুলো যদি ভেক্টর অ্যাডিশন নিয়ে নিতে পারি, তাহলে এই পুরো লিনিয়ার শেপ চার্জ বডির দরুন এখানে কিউ নটের ওপর যে পরিমাণ বল অ্যাক্ট করছে তার নেট ক্যালকুলেশন ফাইন্ড করতে পারবো। এখানে মনে রাখতে হবে কনস্ট্যান্ট কি আছে আর ভেরিয়েবল কি আছে। কারণ আমরা যে ইন্টিগ্রাল ফর্মটা ইউজ করব, কারণ ছোট 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 অনেক পার্টসের অ্যাকিউমুলেশনই তো ইন্টিগ্রেশন। তো সেহেতু যে ইন্টিগ্রালটা ব্যবহার করব তার ভেতরে আমাদের মনে রাখতে হবে কনস্ট্যান্ট কি কি আছে আর ভেরিয়েবল কি কি আছে। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এর প্রত্যেকটা ছোট্ট অংশে সমান পরিমাণ আধান বণ্টিত হয়ে আছে। তাহলে সেক্ষেত্রে প্রতি ইউনিট লেন্থে যে পরিমাণ আধান থাকবে সেটা তো কনস্ট্যান্ট, কারণ এখান থেকে যদি আমি ইউনিট লেন্থ কাটি তাহলে সেই ইউনিট লেন্থে যে পরিমাণ আধান আছে
পরবর্তী ইউনিট লেন্থে সেই একই পরিমাণ আধান আছে, কারণ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউটেড হয়ে আছে চার্জ এখানে। তো এরকম পরিস্থিতিতে আমরা এটাকে লিখতে পারি ডিএল অংশে আধানের পরিমাণ ডিকিউ, ইউনিট লেন্থে বা ইউনিট অংশে আধানের পরিমাণ ডিকিউ আপন ডিএল। এই যে ডিকিউ আপন ডিএল লিখলাম, এটাকে বলা হয় লিনিয়ার চার্জ ডেন্সিটি, অর্থাৎ আধানের রৈখিক ঘনত্ব। প্রতি একক দৈর্ঘ্যে কি পরিমাণ আধান আছে তারই মানকে দিচ্ছে এটা। এই রাশিটিকে আমরা ল্যামডা সাইন দিয়ে প্রকাশ করি। তো এই রাশিটা অলওয়েজ কনস্ট্যান্ট। কোন ক্ষেত্রে? যদি এই লিনিয়ার শেপড বডিটা কন্টিনিউয়াসলি চার্জড হয়ে থাকে, এমন নয় যে এখানে চার্জ বেশি আছে এখানে কম আছে, তার জন্য ভ্যালিড হবে না। যেহেতু চার্জ সব জায়গায় সমান আছে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি প্রতি ইউনিট লেন্থে চার্জের মান সমান। তো এই কোয়ান্টিটিটাকে আমরা কনস্ট্যান্ট হিসাবে অ্যাজিউম করতে পারি। এরপরে আমাদের আসছে ভেরিয়েবল। কেন এগুলো বলছি একটু পরেই ক্লিয়ার হতে থাকবে যে এগুলোর কি কি কাজ আছে। এরপরে আমরা আসবো ভেরিয়েবল সেকশনে। যদি দেখি এই ডিএল অংশের দরুন এই কিউ নটের ওপর যে ফিল্ড জেনারেট হয়েছে, এবং ওই ফিল্ডে যে পরিমাণ ফোর্স অ্যাক্ট করছে কিউ নটের ওপর, তার জন্য একটা নির্দিষ্ট দূরত্ব আছে, এটাকে আমি R1 ধরছি। কারণ এই ডিকিউ থেকে এই কিউ নট পর্যন্ত দূরত্ব R1, এখানে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যে এর দূরত্ব আলাদা হবে, তো এটাকে আমরা R2। এভাবে যদি আরও একটা ছোট ডিএল কাটি যেখানে ডিকিউ পরিমাণ আধান আছে, সেখান থেকে দূরত্ব R3। এভাবে দেখা যাচ্ছে দূরত্ব প্রত্যেকবারই পরিবর্তন হচ্ছে। দূরত্ব পরিবর্তন হওয়ার দরুন কিউ নটের ওপর যে বল প্রযুক্ত হবে সেই বলের মান পরিবর্তিত হবে। তাহলে ছোট ছোট যে বলগুলো পাচ্ছি সব তো সমান না, সেগুলোর মান আলাদা আছে এবং সাথে দিকও আলাদা আছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আর টার্মসটা কিন্তু ভেরিয়েবল টার্মস, পরিবর্তনশীল। তো এইরকম অবস্থায় আমরা ছোট্ট এই ডিএল অংশেতে যে ডিকিউ পরিমাণ আধান আছে, যার দরুন এই কিউ নটের উপর ডিএফ পরিমাণ বল অ্যাক্ট করেছে, তার মান কি করে ক্যালকুলেশন করব? তো সেক্ষেত্রে ডিএফ ইজ ইকুয়াল টু কে, এখানে থাকা আধানের পরিমাণ ডিকিউ, যার উপর প্রযুক্ত হচ্ছে সেই আধানের পরিমাণ কিউ নট, ডিভাইডেড বাই দূরত্ব। আমরা প্রথম দূরত্বটাকে কত নিয়েছিলাম? R1। ক্লিয়ার? তো আমরা ইন্টিগ্রাল ফর্ম ইউজ করার জন্য এখানে কিন্তু R1 দেব না, কারণ আর আমরা বুঝে গেছি যে ভেরিয়েবল টার্মে আছে। তো সেক্ষেত্রে আমরা এই দূরত্বটা কি আর মেজার করছি, বাকি দূরত্ব আর নিচ্ছি না, যেহেতু আমরা ইন্টিগ্রেশন করব। যদি আমরা ইন্টিগ্রেশন না করি তাহলে সেক্ষেত্রে প্রত্যেকটা অংশ আলাদা আলাদা যে ডিস্টেন্স আছে দিতে হবে, অর্থাৎ R1 R2 দিতে হবে। তো এই রকম অবস্থায় যে ডিএফ পরিমাণ বল অ্যাক্ট করছে তার ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে ডিএফ is equal to 1/4 pi epsilon naught into dq কে আমরা লিখতে পারি dq is equal to lambda dl। lambda dl into q naught divided by r square। Clear?
আমরা শুধুমাত্র মান ক্যালকুলেট করছি। খেয়াল রাখতে হবে ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, তাই যখনই ডাইরেকশনস বসাবে এখানে ভেক্টর সাইন দেবে। আমি এখানে ডাইরেকশন দিচ্ছি না, কেবলমাত্র ম্যাগনিটিউডটা ফাইন্ড করছি। লাস্টে গিয়ে আমরা বলে দেবো যে ডাইরেকশনস কোন দিক বরাবর হবে। তো এই ছোট্ট ডিকিউ এর জন্য যে ডিএফ ফোর্সটা অ্যাক্ট করছে তার ভ্যালু আসছে এর সমান। এখন পরবর্তী ডিএল, তার পরবর্তী ডিএল, তার পরবর্তী ডিএল, এরকমভাবে ছোট ছোট অংশ যদি নিই এবং ছোট ছোট ডিকিউ আধানের জন্য যে টোটাল ফোর্স অ্যাক্ট করবে সেটা কি করে পাবো? তো আমরা ইন্টিগ্রেশন করে দেবো বোথ সাইডে। সো ডিএফ এর ইন্টিগ্রেশন আসবে এফ। এখন এর ভেতরে কনস্ট্যান্ট কি আছে? 4 π এপসাইলন নট। যদি আমি এখানে এপসাইলন নট বসিয়েছি, যদি এটা অন্য কোনো মিডিয়াম হয়ে থাকে তাহলে এপসাইলন বসাবে। এখানে আমি ইয়ার মিডিয়াম অ্যাজিউম করেছি তাই এপসাইলন নট বসিয়েছি। সো কিউ নট যেহেতু কনস্ট্যান্ট ফিক্সড আছে, যা পরিবর্তন হচ্ছে না তাই তো কনস্ট্যান্ট, তাহলে কিউ নট ফিক্সড আছে। কিউ নট বেরিয়ে আসবে, ল্যামডা বেরিয়ে আসবে, কি পড়ে থাকছে? ডিএল বাই আর স্কোয়ার। এরকমভাবে যে পুরো লেন্থটা আছে সেই লেন্থটা যদি এল হয়ে থাকে আমরা লিখবো এখানে এল। যদি লেন্থ না জানা থাকে, অজানা হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অনির্দিষ্ট সমাকল ব্যবহার করব। নির্দিষ্ট থাকলে ভ্যালু দিয়ে দেবো, আর না হলে অনির্দিষ্ট সমাকল। ডাইরেকশনস ওয়াইজ যদি লিখি তাহলে এফ ভেক্টর 1/4 π এপসাইলন নট ইন্টু ল্যামডা কিউ নট, দেখা যাচ্ছে তো? ইন্টিগ্রেশন সাইন ইউজ করার পরে ডিএল বাই আর স্কোয়ার আর ক্যাপ হচ্ছে ফোর্স যেদিকে অ্যাক্ট করবে, নেট ফোর্স যেদিকে অ্যাক্ট করবে সেই দিকের ডাইরেকশনস বরাবর। আমরা জানি যে যত ফোর্সই অ্যাক্ট করুক না কেন বা তাদের যে নেট ফোর্স হবে তার ডাইরেকশনস কোনো পার্টিকুলারলি একটা দিক বরাবরই হবে। তো নেট ফোর্সের ডাইরেকশনস বরাবর এই আর ইউনিট ভেক্টর। তো এটা নোট করে নাও। ক্লিয়ার হয়েছে? ওকে। তাহলে এখান থেকে আমরা কি কনসেপ্টটা শিখলাম? যখন কোনো লিনিয়ার শেপ বডি চার্জড অবস্থায় থাকবে তার ছোট্ট ছোট্ট অংশকে আমরা পয়েন্ট চার্জ হিসেবে অ্যাজিউম করতে পারি, এবং ওই পয়েন্ট চার্জের দরুন দ্বিতীয় কোনো পয়েন্টে যে পরিমাণ আধান রাখা আছে তার উপর যে পরিমাণ বল অ্যাক্ট করছে তার ক্যালকুলেশন করব, এবং লাস্টে এই ছোট ছোট অংশগুলোর ইন্টিগ্রেট করে দেবো। দিলেই আমরা পেয়ে যাব পুরো অংশটা। অর্থাৎ ছোট ডিএল করতে করতে আমরা পুরো লেন্থটাকেই কমপ্লিট করব। ক্লিয়ার হয়েছে? তো এইভাবে আমরা দেখলাম যে কিউ নটের ওপর কী পরিমাণ বল অ্যাক্ট করছে। এবারে আমরা আজকের ক্লাসের যে মেইন টপিক আছে স্ট্রেট লাইন, তো স্ট্রেট লাইনের ওপর কিভাবে ফোর্স অ্যাক্ট করে। তো এবার আমরা জানব সরল রৈখিক আকৃতির কোনো বস্তু যদি নিরবিচ্ছিন্নভাবে আহিত অবস্থায় থাকে তার দরুন যে তড়িৎ ক্ষেত্রের সৃষ্টি হয় সেই তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে প্রাবল্য কী করে নির্ণয় করব। তো এক্ষেত্রে দু ধরনের ঘটনা ঘটতে পারে। এই যদি আমার সরলরৈখিক বস্তু হয়, যেখানে আমি একটু বস্তুটাকে চওড়া ড্রয়িং করেছি, তো এই সরলরৈখিক বস্তুর এক তার রেখার বর্ধিতাংশের ওপর হতে পারে, অর্থাৎ তার লাইনিং অ্যাক্সিসের ওপর হতে পারে, অথবা আদারওয়াইজ যে কোনো একটা পয়েন্টে হতে পারে। তো আমরা প্রথমে দেখব লাইনের ওপরে কি হলে কি হয়, আর পরে দেখব যে কোনো পয়েন্টে, এনি পয়েন্ট তার আশেপাশে হলে কিভাবে ক্যালকুলেশন করতে হবে। ওকে, তো সেক্ষেত্রে এটা আমার একটা সরলরৈখিক বস্তু। আচ্ছা, একটু উপরে ড্র করি। এটা আমার একটা সরলরৈখিক বস্তু। যেটা নিরবিচ্ছিন্নভাবে আহিত হয়ে আছে, ধরে নিলাম ধনাত্মক আধানে আহিত হয়ে আছে।
এর দৈর্ঘ্য বলে দেওয়া আছে এল, এবং এর মধ্যে মোট আধান আছে কিউ। এল দৈর্ঘ্যতে মোট আধান আছে কিউ। ক্লিয়ার হয়েছে? এখন এর লাইনিং একটা এক্সিস নিলাম এবং এই প্রান্ত থেকে ঠিক এক্স ডিস্টেন্স দূরে একটা পয়েন্ট নিলাম পি। এই পি পয়েন্টে কিউ নট আধান রাখা আছে। এই কিউ নট আধানের উপর প্রযুক্ত বলের মান নির্ণয় করতে হবে এবং প্রাবল্যের মানও নির্ণয় করতে হবে। পি পয়েন্টে প্রাবল্যের মান কত, কি করে বার করব, কি করে করা যায়? দেখো, আগে যে কনসেপ্টটা শিখলাম সেই কনসেপ্টের ওপরেই এই অঙ্কটা সলভ হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? দেখো, এই পি পয়েন্ট থেকে একটা যে কোনো দূরত্বে আমরা আর দূরত্ব নিলাম, এখানে একটা ছোট্ট অংশ কাটলাম ডিআর, অর্থাৎ পি থেকে কতটা ডিস্টেন্স দূরে আছে ডিআর? আর ডিস্টেন্স দূরে আছে। ওই আর এর একটা ছোট্ট অংশ কাটেছি ডিআর। তাহলে এই ছোট অংশে খুব অল্প পরিমাণ আধান থাকবে। অ্যাজিউম করলাম এই ডিআর অংশতে আধানের পরিমাণ ডিআর দৈর্ঘ্যে আধানের পরিমাণ ডিকিউ। তাহলে একক দৈর্ঘ্যে আধানের পরিমাণ ডিকিউ বাই ডিআর, যেটাকে আমরা লিখতে পারি ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকিউ আপন ডিআর। সো ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিআর। ক্লিয়ার? এটা আমরা প্রথমে ক্যালকুলেট করলাম। সিমিলারলি আমরা লিখতে পারতাম যে এল দৈর্ঘ্যে আছে কিউ পরিমাণ আধান, একক দৈর্ঘ্যে আছে কিউ বাই এল পরিমাণ আধান। পুরোটা লিখছি না, তো এটাও ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ বাই এল। ক্লিয়ার? ওকে। এবার আমরা কি করব? এই ডিআর অংশতে যে ডিকিউ আধানটা আছে সেই ডিকিউ এই কিউ নটকে কি করবে? বাইরের দিকে ঠেলার চেষ্টা করবে, অর্থাৎ বিকর্ষণ করার চেষ্টা করবে। তার ডাইরেকশনস কোন দিক বরাবর হবে? এই দিক বরাবর। কেন বিকর্ষণ করলো? কারণ কিউ নট সবসময় পজিটিভ হয়। ইন্টেন্সিটি পারপাসে আমরা আগে জেনেছিলাম ইলেকট্রিক ইন্টেন্সিটিতে। তাহলে বাইরের দিকে ঠেলার চেষ্টা করবে। ওকে, এইরকম সিচুয়েশানে এবার আমরা কি করব? দেখো, এই ডিকিউ আধানের দরুন কিউ নটের উপর যে পরিমাণ ফোর্স অ্যাক্ট করছে সেটাকে আমরা ডিএফ অ্যাজিউম করলাম। ছোট্ট ফোর্স, কারণ পুরোটা তো না, কারণ এখানে আরও ডিআর আছে, আরও ডিআর 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 করতে করতে যাব। এভাবে আমরা পুরো লাইনটাকে তুলব। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ডিআর অংশে অবস্থিত ডিকিউ আধানের জন্য কিউ নট এর উপর প্রযুক্ত বল ডিএফ। ওকে, সো ডিএফ ইজ ইকুয়াল টু ভ্যালু এর কি আসবে? যদি এটা ইয়ার মিডিয়ামে হয়ে থাকে তাহলে আমরা কে এর ভ্যালু 1/4 পাই এপসাইলন নট বসাবো, আদারওয়াইজ 1/4 পাই এপসাইলন বসাবো। তো আমাদের এখানে কোনো মিডিয়াম যেহেতু আমি বলিনি, সেক্ষেত্রে 1/4 পাই এপসাইলন ইন্টু ডিকিউ ইন্টু কিউ নট ডিভাইডেড বাই এদের মধ্যবর্তী ডিস্টেন্স আর স্কোয়ার। ডাইরেকশন যদি দিতে চাও তাহলে এখানে এইগুলোকে পয়েন্ট করবে এ বি সি। তাহলে ডাইরেকশনস যখনই দেবে তখন এখানে ভেক্টর সাইন ইউজ করবে এবং বিসি বরাবর। ক্লিয়ার হয়েছে? তো এবার আমরা আরও একটা ডিআর নেব,
আরও একটা ডিআর নেব এবং প্রত্যেক ডিআর অংশতে থাকা ডিকিউ এর জন্য কিউ নটকে ফাইন্ড করব। সেক্ষেত্রে আমরা যদি টোটাল ফোর্স বার করতে হয়, সো এফ নেট বার করতে গেলে কি করব, ইন্টিগ্রেশন অফ ডিএফ, ইন্টিগ্রেট করলে কনস্ট্যান্ট হিসেবে বেরিয়ে আসছে কি 1/4 এপসাইলন ইন্টিগ্রেট ডিকিউ কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। ক্লিয়ার? এবারে ডিকিউকে আমরা এই ফর্মে লিখতে পারি, ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিআর। কেন আমরা এই ফর্মে লিখছি? কারণ এখানে ভেরিয়েবল কোনটা আছে, ডিআরটা ভেরিয়েবল, অর্থাৎ দৈর্ঘ্যটা চেঞ্জ হচ্ছে, যেখানে ল্যামডা একটা কনস্ট্যান্ট রাশি। এখানে আমরা দেখতে পাচ্ছি আর ডিস্টেন্স ভেরিয়েবল হচ্ছে, তাহলে যেহেতু ডিস্টেন্স ভেরিয়েবল অবস্থায় আছে সেক্ষেত্রে আমরা ডিকিউকে ল্যামডা ডিআরতে কনভার্ট করব। 1/4 এপসাইলন ল্যামডা ডিআর ইন্টু কিউ নট আপন আর স্কোয়ার। কোথা থেকে কত পর্যন্ত ভ্যালিডেশন দেওয়া আছে, অর্থাৎ তার দূরত্ব দিয়ে দেওয়া আছে। এর দৈর্ঘ্য এল, শুরু হচ্ছে কোথা থেকে, এক্স, তাহলে এক্স থেকে স্টার্ট হচ্ছে, শেষ হচ্ছে কোথায়, এক্স প্লাস এল ডিস্টেন্সে। তাহলে এক্স থেকে শুরু, এক্স প্লাস এল ডিস্টেন্স পর্যন্ত। ক্লিয়ার? এখন কিউ নট কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, ল্যামডা কনস্ট্যান্ট বেরিয়ে আসবে। সো 1/4 এপসাইলন কিউ নট ল্যামডা ইন্টিগ্রেশন এক্স থেকে এক্স প্লাস এল পর্যন্ত ডিআর বাই আর স্কোয়ার। ক্লিয়ার? তাহলে এই সেকশনসটা মুছে দিই। হয়ে এসছে 1/4 এপসাইলন কিউ নট ল্যামডা, আচ্ছা, ইন্টিগ্রেশন এক্স থেকে এক্স প্লাস এল পর্যন্ত। এখন ইন্টিগ্রেশন কিভাবে করবে, আর স্কোয়ারকে লেখা যেতে পারে r⁻² ডিআর ইজ ইকুয়াল টু 1/4 এপসাইলন ও এপসাইলন কিউ নট ল্যামডা। এখন ইন্টিগ্রেট করলে কি হয়, r⁻² প্লাস 1 পাওয়ারেতে 1 যোগ হয় এবং পুরো পাওয়ারটা নিচে বসে। সো -2 প্লাস 1 কোথা থেকে কত পর্যন্ত, এক্স থেকে এক্স প্লাস এল পর্যন্ত, ইজ ইকুয়াল টু কিউ নট ল্যামডা ডিভাইডেড বাই 4 এপসাইলন। এটার ক্যালকুলেশনস করলে কি আসছে, r⁻−1 ডিভাইডেড বাই -1 এক্স এক্স প্লাস এল। তো -1কে বাইরে বার করে নিচ্ছি, অর্থাৎ কিউ নট ল্যামডা 4 এপসাইলন মাইনাস আর r⁻−1 ইজ ইকুয়াল টু 1/r এক্স থেকে এক্স প্লাস এল পর্যন্ত। এবার আমরা একবার এক্স প্লাস এল বসাবো, একবার এক্স বসাবো। সো কিউ নট ল্যামডা ডিভাইডেড বাই 4 এপসাইলন -1/x প্লাস এল। আরের জায়গায় আমরা পুরো ভ্যালুটাকে বসাবো, কারণ ইন্টিগ্রেশনটা কার রেসপেক্টে করেছি, আর এর রেসপেক্টে। তো আর এর ভ্যালুটাই তো এখানে চেঞ্জেবল, আরই তো চেঞ্জেবল, একবার এক্স থেকে আসছে কত দূর পর্যন্ত, এক্স প্লাস এল পর্যন্ত। তো আর এর জায়গায় আমরা এক্স প্লাস এল বসাবো, মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 1/x। সো কিউ নট ল্যামডা ডিভাইডেড বাই 4 এপসাইলন, ক্যালকুলেশনস করলে আসছে কি -x প্লাস এক্স প্লাস এল ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস এল। হচ্ছে, দেখা যাচ্ছে তো? একটু নিচু হয়ে গেছে, ওকে, মুছে দিচ্ছে এই পোর্শনটা। তাহলে সেক্ষেত্রে এর ক্যালকুলেশনস আমরা কী করে করব, কিউ নট ল্যামডা আপন 4 এপসাইলন এক্স এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে, সো এল ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস এল। এখন এক্ষেত্রে ল্যামডাকে আমরা কিভাবে লিখতে পারি, আগে আমরা লিখেছিলাম ল্যামডা ইজ ইকুয়াল টু নেট চার্জ আপন নেট লেন্থ। তো সেক্ষেত্রে ল্যামডাকে আমরা
কিউ নট কিউ বাই এল হিসেবে লিখলে এল 4 পাই এপসাইলন ইন্টু এল আপন এক্স ইন্টু এক্স প্লাস এল। সো এল এল ক্যান্সেল হয়ে যাচ্ছে, পড়ে থাকছে এই কোয়ান্টিটিটা। সো নেট ফোর্স এফ ইজ ইকুয়াল টু কিউ নট কিউ আপন 4 পাই এপসাইলন ইন্টু এক্স ইন্টু এক্স প্লাস এল। ক্লিয়ার? তাহলে এইটা ফোর্স, ডাইরেকশনস কোন দিক বরাবর? বিসি বরাবর। সো ডাইরেকশনস যখনই দেবে আরেকবার লিখবে এফ ভেক্টর ইজ ইকুয়াল টু কিউ নট কিউ 4 পাই এপসাইলন ইন্টু এক্স এক্স প্লাস এল বিসি বরাবর। ওকে, সো এইভাবে ক্যালকুলেশনস করতে হবে। এটা নোট করে নাও। তাহলে মুছে দিই। তো এবার আমরা দেখব যদি কোনো সরলরৈখিক বস্তু নিরবিচ্ছিন্নভাবে আহিত অবস্থায় থাকে আহিত অবস্থায় থাকে তার সরলরেখাংশের বর্ধিতাংশের ওপর না, যদি তার আশেপাশের কোনো পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির কথা জিজ্ঞেস করা হয়, তার ক্যালকুলেশন কী করে করব? কারণ বর্ধিতাংশের ক্ষেত্রে আমরা একটু আগেই জেনেছি ক্যালকুলেশন কী করে করব। তো সাপোজ মনে করো যে এখানে বাইরে কোনো একটা বিন্দু বলে দিয়েছে যেখানে কিউ নট পরিমাণ চার্জড আছে। এখন কিছু না কিছু তোমায় গিভেন ডেটা দিয়ে দেওয়া থাকবে যে এটা কত দূরত্বে আছে। আমরা এখানে অ্যাজিউম করছি এটা আর দূরত্বে আছে। এই আহিত বস্তুটা থেকে লম্ব দূরত্ব আর নিয়েছি। তো এক্ষেত্রে এই কিউ নটের ওপর কী পরিমাণ ফোর্স অ্যাক্ট করছে সেটার ক্যালকুলেশন কী করে নেব? দেখো এখানে কিন্তু অনেক ভেরিয়েবল আছে। আগেরটার ক্ষেত্রে আমরা কী জেনেছিলাম? শুধুমাত্র আর ভেরিয়েবল ছিল, অর্থাৎ ডিস্টেন্সটা ভেরিয়েবল ছিল, কেবলমাত্র ডিস্টেন্সটা পরিবর্তন হচ্ছিল। এখানকার ঘটনায় কী করে আমরা ক্যালকুলেট করব? এর থেকে যে কনসেপ্টটা লাগবে সেই কনসেপ্টটা দিয়ে কিন্তু আমরা বায়ো-সাভার্ট ল ইলেকট্রোম্যাগনেটিজমের অনেক নিউমেরিক্যাল সলভ করতে পারবো। তো এই কনসেপ্টটাকে খুব শার্পভাবে বোঝার চেষ্টা করতে হবে। তো আমি এখানে একটা ছোট্ট ক্ষুদ্র অংশ যেরকম আগে করেছিলাম ডিওয়াই কাটলাম। এটা ওয়াই এক্সিস বরাবর ধরে নিলাম, এটা এক্স এক্সিস বরাবর। তো ওয়াই এক্সিস বরাবর আমার কি আছে? আহিত এই রড বলতে পারো বা দণ্ড বলতে পারো বা সরলরৈখিক বস্তুটা আছে আহিত। আর এক্স এক্সিস বরাবর আমরা অ্যাজিউম করছি এই লাইন্সটাকে। তো এই ডিওয়াইতে কি পরিমাণ আধান থাকবে? ডিকিউ পরিমাণ আধান থাকবে, ছোট্ট অংশ ডিকিউ পরিমাণ। এখন এই লাইন তোমার ফাইনাইট মানে কোনো নির্দিষ্ট বলে দিতে পারে, অনির্দিষ্ট হতে পারে, যে অসীম পর্যন্ত দূরত্ব হতে পারে। তো মেথডটা কিন্তু একই থাকবে। মেথডটা কি? মেথডটা হচ্ছে এই ডিওয়াইতে যে ডিকিউ পরিমাণ আধান আছে তার জন্য একটা ফোর্স অ্যাক্ট করবে এই কিউ এর ওপর বাহির্মুখী। তো আমি সেটাকে ডিএফ ধরে নিলাম। এরকমভাবে আরও একটা ডিওয়াই মেজার করব যাতে ডিকিউ পরিমাণ আধান আছে। তো এর থেকে এটার দূরত্ব নিয়ে নিলাম এক্স, এবং এইটুকু ডিস্টেন্স নিলাম ওয়াই এক্সিসের ওপর আছে তাই ওয়াই নিলাম। তো একটা ট্রাইঅ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, তাই তো? এই ট্রাইঅ্যাঙ্গেলটা এখানে আমরা অ্যাজিউম করলাম যে থিটা কোণ তৈরি করলো। এখন দেখো ভেরিয়েবল আমরা কোনটাকে বলি? দ্বিতীয় কোনো কিছু যখন পরিবর্তন হয়, তাই তো? এখন দেখো যে আমরা যদি দ্বিতীয় ডিওয়াইটা নিই তার সাথে সাথে কী কী পরিবর্তন হচ্ছে? ওয়াই পরিবর্তন হচ্ছে।
ডি আবার যে নতুন ডি ওয়াইটা নেব তার জন্য একটা রিপ্রেজেন্ট হবে কি আরও ছোট একটা ডি থিটা, আরও একটা নতুন কোণ সৃষ্টি করবে, মানে থিটা আস্তে আস্তে বাড়তে থাকবে না, তো আরও যখন দ্বিতীয় ডি ওয়াই কাটবো তখন কি হবে আরও একটা থিটা কোণ তৈরি হবে। তো দ্বিতীয় ওই ছোট্ট অংশের জন্য কতটুকু পরিবর্তন হবে অ্যাঙ্গেলের, ডি থিটা পরিবর্তন হবে, কারণ আমি যদি আরও একটু ওপরে ডি ওয়াই অংশ কাটি তার জন্য কি হবে আমার যে অ্যাঙ্গেলটা এখানে ছিল তার জন্য একটু বাড়বে ওই ডি ওয়াই অংশের জন্য। বোঝা গেল না তো? আমি যদি এই পয়েন্টে যা আছে আছে, কিন্তু এর ওপর থেকে যদি আমি একটা ছোট অংশ ডি ওয়াই কাটি তাহলে তার দরুন আবার একটা অ্যাঙ্গেল তৈরি হবে তো ডি থিটা। তাহলে থিটা কি ভেরিয়েবল নাকি কনস্ট্যান্ট? পরিবর্তন হচ্ছে কার সাথে? ওয়াইয়ের রেসপেক্টে পরিবর্তন হচ্ছে। আবার আমরা দেখতে পাচ্ছি যে যখনই দূরত্ব বাড়ছে তখন এই এক্সটাও কিন্তু পরিবর্তন হচ্ছে। ফিক্সড থাকছে কোনটা? এই আরটা, অর্থাৎ এদের পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা ফিক্সড থাকছে, বাকি তিনখানা রাশি পরিবর্তনশীল, এক হচ্ছে ওয়াই, দুই হচ্ছে এক্স, তিন হচ্ছে থিটা। এখন এই তিনখানা পরিবর্তনশীল রাশির তো ইন্টিগ্রেশন হয় না, ইন্টিগ্রেশন তো কোনো একটা নির্দিষ্ট পরিবর্তনশীল রাশির সাপেক্ষে হয়। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, যে সমস্ত রাশি যেগুলো পরিবর্তন হচ্ছে তা যে কোনো একটা রাশিতে কনভার্ট করতে হবে। বোঝা গেল না তো? সব বোঝা যাবে ধীরে ধীরে। দেখো আমি এই ওয়াইটাকে থিটাতে পরিবর্তন করতে পারি কি পারি না সেটা আমরা চেক করব। এই এক্সকে থিটাতে কনভার্ট করতে পারি কি পারি না চেক করব। আমাদের মনে রাখতে হবে পরিবর্তন যখন করব সেখানে কনস্ট্যান্ট থাকুক, কিন্তু এমন পরিবর্তনশীল রাশি চুজ করব যে রাশিটা সাপেক্ষে আমরা ইন্টিগ্রেট করব। যদি আমরা এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে সব রাশিগুলোকে এক্সেতে কনভার্ট করব। যদি থিটার সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে সমস্ত রাশিগুলোকে থিটার রেসপেক্টে কনভার্ট করে নেব থিটাতে। ক্লিয়ার? যেমন দেখো আমরা করছি, ধীরে ধীরে বোঝার চেষ্টা করো। এখানে আমাদের এই ডিস্টেন্সটাকে আমরা এক্স অ্যাজিউম করেছি, তাহলে এক্স তো পরিবর্তনশীল। এখানে আমরা একটা ট্রাইঅ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, এই ট্রাইঅ্যাঙ্গেল থেকে যদি আমরা এখানে এ বি সি একটা ট্রাইঅ্যাঙ্গেল লিখি, এ বি সি, সি পয়েন্টে আছে কিউ নট আধান, তাহলে আমরা কি কি পাচ্ছি দেখো। এই এক্স এর ভ্যালু আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের আন্ডার রুটের সমান, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। ওকে, নাম্বার 2, tan theta is equal to y upon r, so y is equal to r tan theta লিখতে পারি। ওকে, সো এই ট্রাইঅ্যাঙ্গেলের রেসপেক্টে আমরা এইগুলোকে লিখে নিয়েছি। এখন এই থিটা তো ভেরিয়েবল, ওয়াইও ভেরিয়েবল, ওয়াই চলতে থাকছে যত দূর পর্যন্ত বলবে। যদি বলে দেয় যে এখান থেকে এটা এল ডিস্টেন্স পর্যন্ত, তাহলে আমার এল ডিস্টেন্স পর্যন্ত নিয়ে যেতে হবে। তার দরুন বিভিন্ন পয়েন্টে ফোর্স জেনারেট হবে, আরও একটা দূরত্বতে দেখা যাবে আরও একটা ফোর্স, আরও একটা দূরত্ব দেখা যাবে আরও একটা ফোর্স, এরকম জেনারেট হতে থাকবে। ডিস্টেন্স বাড়তে থাকবে, এক্সের ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে, আলাদা আলাদা ফোর্স। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই যে ফোর্সগুলো আসছে, এই ফোর্সগুলোকে যদি আমরা ভেঙে দিই তাহলে দুটো কম্পোনেন্ট পাবো। এক হচ্ছে এই এক্স এক্সিস বরাবর ডি এফ এক্স পাবো, একটা হচ্ছে ডি এফ ওয়াই পাবো। দুটো অংশ পাবো, একটা ডিএফ এক্স যেটা এক্স এক্সিস বরাবর, একটা ডি ওয়াই বরাবর। আবার ঠিক সিমিলারলি এদিকের অংশগুলো যদি আমরা ডিএল ডিএল করে কাটতে থাকি তাহলে এদিকে ছোট ছোট ফোর্স পাবো। যদি আমরা সেম ডিস্টেন্সে দূরে নিই তাহলে এই ফোর্সের সমান আসবে। বোঝা গেল না তো? যদি আমি এখানে যেরকম ওয়াই ডিস্টেন্স দূরে নিয়েছিলাম, এই পয়েন্ট থেকে ওয়াই ডিস্টেন্স দূরে এই ডিএল ডিওয়াই কেটেছিলাম, এখানে যদি আমরা নিচের দিকে ওই ওয়াই ডিস্টেন্স দূরে যদি ডিওয়াই কাটি তার মধ্যে থাকবে কত? ডিকিউ পরিমাণ আধান। তো তার দরুন যদি আমরা ফোর্স দেখি এই ডাইরেকশনস বরাবর থাকবে, তার এর সমান মানের থাকবে, তাহলে তার একটা কম্পোনেন্ট কী হবে? এদিকে থাকবে। তাহলে এই কম্পোনেন্টটাকে আমরা কীভাবে লিখতে পারি? যদি এই কোণটা থিটা হয় তাহলে এই কোণটা থিটা, তাহলে ডিএফ এক্স ইজ ইকুয়াল টু ডিএফ কস থিটা, আর ডিএফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিএফ সাইন থিটা লিখতে পারি। ঠিক সিমিলারলি ভাবে এই অংশটা কত হবে? ডিএফ এর সমান হবে। কেন ডিএফ এর সমান হবে? কারণ এর ডিস্টেন্সও এক্স হবে, কারণ এই ডিস্টেন্স সমান সেম অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে কী হবে? এই ডিস্টেন্স যা হবে এই ডিস্টেন্স তাই হবে। তাহলে সেক্ষেত্রে এই ডিস্টেন্স সমান, এর ভেতর আধানের মান সমান, তাহলে ফোর্সও সমান আসবে এই ডাইরেকশনস বরাবর। তাহলে এর ভ্যালু আমরা কিভাবে নিতে পারি? একটা ডিএফ কস থিটা অ্যাড হবে, আর এপারে থাকবে ডিএফ সাইন থিটা। সিম্পল ব্যাপার। তো সেক্ষেত্রে সাইন থিটার প্রতিনিধিত্ব করে দেবে।
কিন্তু সেটা তখনই হবে যদি আমাদের এই পারের ডিস্টেন্স সমান থাকে। যদি ডিস্টেন্স সমান না থাকে তাহলে প্রতিমিত করার কোনো প্রশ্নই ওঠে না। তাহলে সেক্ষেত্রে সাইন থিটার ওপরে কিছু অংশ থাকবে ডিএফ সাইন থিটার, নিচে কিছু ডিএফ সাইন থিটার অংশ থাকবে। তারপরে সেই অংশগুলোকে আমরা কি করব, ভেক্টর এডিশনস করে দেখব নেট রেজাল্ট কি আসছে। তাহলে একটা কম্পোনেন্ট ওয়াই এক্সিস বরাবর পাবো, একটা কম্পোনেন্ট এক্স এক্সিস বরাবর পাবো, তারপরে সেই কম্পোনেন্ট দুটোরও ভেক্টর এডিশনস করতে হবে। প্রসেসিংটা জটিল না, একটু কনসেপচুয়াল, ক্লিয়ার? একটু নিজের বুদ্ধি খাটিয়ে বুঝতে হবে যে ব্যাপারটা কি হচ্ছে অ্যাকচুয়ালি। ছোট ছোট অংশের দরুন যে ফোর্স অ্যাক্ট করছে সেই ফোর্সগুলোকে আমরা দুটো কম্পোনেন্টে ডিভাইড করে দিচ্ছি, সব ফোর্সকে। তা দুটো কম্পোনেন্ট ডিভাইড করছি কোন কোন ডাইরেকশনস বরাবর, একটা এক্স এক্সিস বরাবর নিচ্ছি, একটা ওয়াই এক্সিস বরাবর নিচ্ছি। তাহলে এই যে দুটো ডাইরেকশনস বরাবর কম্পোনেন্টগুলো ডিভাইড করছি, শেষে কি করছি, ওই কম্পোনেন্টগুলো যদি রিমেন্স থাকে, অর্থাৎ এক্স এক্সিস বরাবর কিছু আছে, ওয়াই এক্সিস বরাবর কিছু আছে, তাদের দুটো কম্পোনেন্টকে আবার ভেক্টর এডিশনস করলেই তো আমরা পেয়ে যাবো নেট রেজাল্ট কোন ডাইরেকশনস বরাবর হচ্ছে। সেক্ষেত্রে মনে রাখবে যে যদি এই অংশটা এবং এই অংশটা সমান হয়ে থাকে তাহলে এইদের ওয়াই এক্সিসের ওপরে যতটা পরিমাণ ফোর্স অ্যাক্ট করবে, ওয়াই এক্সিসের নিচে যতটা পরিমাণ ফোর্স অ্যাক্ট করবে ওই কিউ নট আধানের ওপর, সেটা একে অপরকে প্রতিমিত করে দেবে এবং পড়ে থাকবে ডিএফ কস থিটা। যদি এই লেন্থ দুটো সমান হয়, সমান না হলে কিন্তু একদমই না, কারণ কিছু রিমেন্স পড়ে থাকবে, তখন কিন্তু ওইভাবে প্রসেসিং করতে হবে। তো সেক্ষেত্রে আমরা এই অংশগুলো মুছে দিচ্ছি এবং একটা অংশ থেকে ক্যালকুলেট করছি। ক্যালকুলেটের প্রসেসিংটা বুঝতে পারলে তোমরা নিজে থেকেও এই ধরনের যে কোনো কিছু ক্যালকুলেট করতে পারো। ওকে ওকে, তো আমরা এই ডিওয়াই অংশের ধরুন যে ডিকিউ আধানটা আছে তার জন্য যে কিউ নটের ওপর প্রযুক্ত বল ডিএফ আছে, সেই ডিএফটা ভ্যালু কী করে ক্যালকুলেট করব। সো যদি এটা এয়ার মিডিয়ামে হয়ে থাকে তাহলে 4 পাই এপসাইলন নট, যে কোনো মিডিয়াম হলে এপসাইলন বসিয়ে দেবে, ইনটু ডি কিউ নট ডিভাইডেড বাই এক্সের স্কোয়ার। ওকে, এখন দেখো আমরা ডিএফ এর ভ্যালু ক্যালকুলেট করছি। তো কিভাবে ক্যালকুলেট করব, ডিকিউকে আমরা একটু আগে লিখতে পারি যে ল্যামডা যদি লিনিয়ার চার্জ ডেন্সিটি নিই ইজ ইকুয়াল টু ডিকিউ আপন ডিএল, ও এখানে আমরা ডিওয়াই নিয়েছি ডিওয়াই, সো ডিকিউ ইজ ইকুয়াল টু ল্যামডা ডিওয়াই। ক্লিয়ার হয়েছে? তো ডিএফ ইজ ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু ডিকিউ এর জায়গায় আমরা লিখব ল্যামডা ডিওয়াই কিউ নট আপন এক্স স্কোয়ার। এক্স স্কোয়ারের ভ্যালু আমরা কি পেয়েছি, ডিএফ 1/4 পাই এপসাইলন নট ল্যামডা ডিওয়াই কিউ নট আপন ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। স্কোয়ার আছে তো সেক্ষেত্রে এটা আন্ডার রুটটা উঠে গিয়ে ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এবারে আমরা এর কম্পোনেন্টগুলো দেখব, এফএক্স বরাবর যে ফোর্স আসছে তার রেজাল্ট দেখব। এখন দেখো এখানে আমরা ডিওয়াই রেখেছি, তো ডিওয়াই যখনই পরিবর্তন হচ্ছে এখানে ডি থিটার পরিবর্তন হচ্ছে, তাহলে ছোট্ট ডি থিটার সাপেক্ষে ডিওয়াই পরিবর্তনশীল, ওয়াই তো পরিবর্তনশীল, এক কথায় বলতে গেলে এই ওয়াই পরিবর্তনশীল। তাহলে ছোট্ট ডি থিটা যখন হচ্ছে তখন কি প্রেজেন্ট করছে, ডিওয়াই প্রেজেন্ট করছে না। যখন এই থিটা ছোট্ট একটা স্মল ডি থিটা ঘুরলো তখন এখানে কি প্রেজেন্ট হচ্ছে, ছোট্ট একটা লেন্থ, সেটা কি ডিওয়াই। তাহলে সেক্ষেত্রে থিটার ওপর পরিবর্তনশীল এই ওয়াই কীভাবে পরিবর্তন হচ্ছে সেটাকে বার করতে গেলে এই ডেরিভেটিভ করতে হয়। সো ডি ওয়াই আপন ডি থিটা, থিটার রেসপেক্টে পরিবর্তনশীল, তো ডি বাই ডি থিটা। ওয়াইকে আমরা কীভাবে লিখছি, কারণ আমরা কোনো টার্মসকে কনভার্ট করছি। কেন কনভার্ট করছি দেখো, আমরা যখনই এটা করতে গেলাম, কেন আমরা এটা যদি না করতাম তাহলে আমার কী প্রবলেমটা হতো দেখো। নেক্সট পয়েন্টে যখন আমরা ডিএফ এক্স কম্পোনেন্টটাকে ফাইন্ড করতাম তখন আমাদের কি করতে হতো, ডিএফ কস থিটা করতে হতো। তো
তাহলে ডিএফ কস থিটা, ডিএফ এর ভ্যালু আমরা পেয়ে গেছি 1/4 এপসাইলন নট ইন্টু ল্যামডা ডিওয়াই কিউ নটকে এপারে রেখে দিচ্ছি ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার এর সাথে কস থিটা। এখন দেখো কস থিটা আছে, এদিকে আবার ডিওয়াই আছে। এখন ডিওয়াইকে তো থিটাতে মানে ডিওয়াইয়ের রেসপেক্টে কস থিটার ইন্টিগ্রেশন হয় কি? কারণ আমরা যখন নেট ফোর্স ক্যালকুলেট করবো তখন তো আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। তো এখানে আমরা ডিওয়াই পেয়েছি আর এখানে কস থিটা, এরকম হয় কি? তাহলে এখানে ডি থিটাতে কনভার্ট করতে হবে, ওয়াইটাকে কিসে কনভার্ট করতে হবে? থিটাতে কনভার্ট করতে হবে, তবে গেলেই তো এটা আমরা ইন্টিগ্রেট করতে পারবো। কস থিটার ইন্টিগ্রেশন তখনই পসিবল যখন ডি থিটার সাপেক্ষে নেব, কারণ থিটার ইন্টিগ্রেশন কী করে ওয়াইয়ের রেসপেক্টে কি করা সম্ভব? একটা কিছুর ইন্টিগ্রেশন করতে গেলে সমস্ত টার্মসকে তো তার রেসপেক্টেই বার করতে হবে। দেখো এই জিনিসটা কিভাবে বুঝতে হবে, যে মনে করো আমার সাথে কারোর একটা রিলেশন আছে, তো আমি আমার রিলেশনসের রেসপেক্টে তাকে জাজ করছি যে আমার থেকে সে তার গ্রোথ এত বেশি হচ্ছে, তো সে জাস্ট তার গ্রোথটা আমরা কার রেসপেক্টে বার করছি? আমার রেসপেক্টে বার করছি। এরকমভাবে তুমি মনে করো অন্য কারোর রিলেশন, মানে তোমার সাথে অন্য কারোর রিলেশন তুমি চেক করছো যে তোমার রেসপেক্টে তার গ্রোথ, তাহলে আমার রেসপেক্টে এর গ্রোথের সাথে ও তোমার রেসপেক্টে ওর গ্রোথের কোনো রকম ম্যাচ খাবে না। কিন্তু যদি আমরা সবাই টাইমের রেসপেক্টে নিয়ে নিই যে আমার টাইমের রেসপেক্টে আমার এই গ্রোথ হয়েছে, টাইমের রেসপেক্টে ওর এই গ্রোথ হয়েছে, টাইমের রেসপেক্টে তোমার এই গ্রোথ হয়েছে, টাইমের রেসপেক্টে তুমি যার সাথে রিলেট আছো তার এই গ্রোথ হয়েছে, তাহলে সবাইয়ের গ্রোথগুলোকে আমরা টাইম থেকে ক্যালকুলেট করলেই কিন্তু একটা সিকোয়েন্স রিলেশন পাবো, তাই না? তখন আমরা সব কিছুকেই টাইমের রেসপেক্টে কিন্তু বার করতে পারবো যে কে কতটা পরিবর্তন হয়েছে, তাই না? তো সেক্ষেত্রে এখানে থিটা আর ডিওয়াই দুটো তো আলাদা টার্মস, একটা অ্যাঙ্গেল একটা লাইন, তাহলে অ্যাঙ্গেল দিয়ে লাইন্সকে কী করে করবো? তাহলে তার জন্য আমাদের কী করতে হবে, এটা থিটা টার্মসেতে চেঞ্জ করে নেব, যে এই ওয়াই অর্থাৎ সেই ছোট্ট ওয়াইটা থিটার সাথে কিভাবে পরিবর্তন হচ্ছে, তাহলে যেভাবে পরিবর্তন হচ্ছে সেই পয়েন্টটাকে যখনই বসাবো তখন আমাদের কস থিটা ইন্টিগ্রেট করতে পারবো। অর্থাৎ আমরা ডিওয়াইকে প্রথমে থিটাতে কনভার্ট করার চেষ্টা করব এবং থিটাতে কনভার্ট করার পরেই কিন্তু এই ইন্টিগ্রেশনটা সম্পন্ন করতে পারবো। তো এই ইন্টিগ্রেশন কিভাবে সম্পন্ন করব দেখো, হ্যাঁ এটা তুমি বলতে পারো যে এখানে আমি থিটা রেখেছি, তুমি থিটাকেও ওয়াইতে কনভার্ট করতে পারো, তারপরে তুমি ওয়াইতে কনভার্ট করার পরে ডিওয়াই দিয়ে ইন্টিগ্রেট করতে পারো, কোনো প্রবলেম নেই, আমি সেভাবেই করছি। চলো কস থিটা আমরা লিখছি, কস থিটা ইজ ইকুয়াল টু কী হয়? কস থিটা, এখানে যদি আমরা কস থিটা লিখি, কস থিটা ইজ ইকুয়াল টু আর বাই এক্স। ক্লিয়ার? এক্সের ভ্যালু আমাদের জানা আছে, এক্স ইজ ইকুয়াল টু আন্ডার রুট অফ আর স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। চলো আমরা কস থিটাকে ওভাবে লিখে দিচ্ছি 1/4 এপসাইলন নট ইন্টু কিউ নট ল্যামডা ডিওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কস থিটাকে আমরা লিখছি কত? আর বাই আন্ডার রুট অফ, ওই একইভাবে লিখলে আমরা ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার পাচ্ছি। সো ডিএফ এক্স, সো ডিএফ এক্স, সো কিউ নট ল্যামডা ডিওয়াই ইন্টু আর ডিভাইডেড বাই 4 এপসাইলন নট, এটাকে আমরা লিখলে কি লিখতে পারি? টু দি পাওয়ার 1/2। তো ওয়াই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা যেহেতু টু দি পাওয়ার 1/2 হবে, তাহলে 1/2 আর এর পাওয়ার কত? 1, তাহলে দুটোকে অ্যাড করলে 3/2। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে এবার আমরা ইন্টিগ্রেশন করব। তাহলে কিছুটা অংশ তো মুছতে হবে, আমরা কোন সেকশনটা মুছে দিই? এখানটা মুছছি। এবার আমরা এর ইন্টিগ্রেশন কী করে করব? এফ নেট অন এক্স, এফ নেট অন এক্স, এক্স এক্সিস বরাবর যদি এফ নেট বার করতে হয় তাহলে ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে সেটাকে ইন্টিগ্রেট করলে আমরা কি পাচ্ছি? কিউ নট কনস্ট্যান্ট বেরিয়ে আসছে, ল্যামডা বেরিয়ে আসছে, আর কনস্ট্যান্ট আছে বেরিয়ে আসবে। সো ডিওয়াই আপন এদিকে 4 এপসাইলন নট বেরিয়ে আসছে, ওয়াই এর স্কোয়ার প্লাস আর স্কোয়ার টু দি পাওয়ার 3/2।
তাহলে এর ইন্টিগ্রেট করতে হবে। এখন এর ইন্টিগ্রেশন তুমি কিভাবে করবে, এই ইন্টিগ্রেশনটা তুমি কিভাবে করবে? দেখো ইন্টিগ্রেশনের একটা প্রসেস আছে। এখানে আমরা দেখো ওয়াইটা কি ধরেছিল, লম্ব, আরটা ছিল ভূমি। আচ্ছা লম্ব আর ভূমি দিয়ে কী রিলেশন তৈরি হয়? যদি আমি অ্যাঙ্গেল প্রেজেন্ট করে রাখি তাহলে ওই ট্রাইঅ্যাঙ্গেল থেকে লম্ব আর ভূমি দিয়ে কী রিলেশন তৈরি হয়? ট্যানের রিলেশন আছে। তো আমরা লিখতে পারি ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই বাই আর, লিখতে পারি তো। তাহলে আর ট্যান থিটা ইজ ইকুয়াল টু ওয়াই। এবারে আমরা যদি এই ডেরিভেটিভটা করি তাহলে কি আসছে দেখো, অর্থাৎ কিছুই না, এখানে এখানে মনে রাখতে হবে এই রকম কোনো সিচুয়েশনে যে ওয়াইটা তুমি পাচ্ছ, অর্থাৎ এখানে যে রিলেশনটা তুমি পাচ্ছ থিটার রেসপেক্টে, সেখানে ওয়াইয়ের ভ্যালু গিয়ে দাঁড়াচ্ছে আর ট্যান থিটার সমান। এখন ওয়াইও পরিবর্তনশীল, থিটাও পরিবর্তনশীল, তাহলে ওয়াইকে কিসে লিখছো? আর ট্যান থিটা। দেখো তুমি একটা থিটা প্রেজেন্ট হয়ে গেছে। এখন এই থিটার ওপরে তো ওয়াই পরিবর্তন হচ্ছে, তাহলে কিভাবে পরিবর্তন হচ্ছে? তাহলে ডিওয়াই পরিবর্তন হচ্ছে ডি থিটার জন্য, তাহলে ডি থিটা ক্ষুদ্র পরিবর্তনে ওয়াই কত পরিবর্তন হচ্ছে? ডিওয়াই। তার পরিবর্তনটাকে লেখো আর ট্যান থিটা। এটাকে এই ডেরিভেটিভ করলে কি হয়? আর বেরিয়ে আসে কনস্ট্যান্ট, ট্যান থিটার ডেরিভেটিভ সেক স্কোয়ার থিটা। সো ডিওয়াই বাই ডি থিটার ভ্যালু আমরা এই পেলাম। সো ডিওয়াই ইজ ইকুয়াল টু আর সেক স্কোয়ার থিটা ডি থিটা। এখন আমরা এই ডেরিভেটিভটা করলাম এই কারণের জন্য যে ওয়াইয়ের ভ্যালু যখন আমরা ট্যান থিটা বসাবো তখন ডিওয়াইকে এমনিভাবে রেখে দিতে পারবো না, কারণ একটা থিটা একটা ওয়াই হয় না, একটু আগেই বলছিল। তাহলে সেটাকেও কি করতে হবে? কনভার্ট করতে হবে। কোথায় কনভার্ট করতে হবে? থিটাতে। তাহলে দেখো আমি সব ভেরিয়েবল টার্মসগুলোকে, যেরকম একটু আগে টাইম দিয়ে একটা এক্সাম্পল দিলাম, সব ভেরিয়েবল টার্মসগুলোকে আমরা কিসে কনভার্ট করে নিলাম? থিটাতে। তাহলে এবারে যদি আমাদের বলে দেওয়া থাকে যে এখান থেকে 0 ডিগ্রি থিটা স্টার্ট হচ্ছে, যত পর্যন্ত থাকবে সে আলফা পর্যন্ত, বিটা পর্যন্ত, যে অ্যাঙ্গেল পর্যন্ত থাকবে সেই তত পর্যন্ত থিটাটাকে নিয়ে নেবো, ঠিক আছে? তাহলে তত পর্যন্ত তার লিমিট, আপার লিমিট থাকবে, তাহলে এর ইন্টিগ্রেশন করলেই ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা তা মুছে দিই এটা। আমরা এবারে ইন্টিগ্রেশনটা করবো এখানে। তাহলে ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো? কিউ নট ল্যামডা আর 4 পাই এপসাইলন নট। ডি ওয়াইয়ের জায়গায় আমরা কি বসাবো? dy is equal to r sec square theta d theta। তলায় আসবে y স্কোয়ারের জায়গায় কি বসাবো? y is equal to r tan theta, তাহলে y স্কোয়ারের জায়গায় r স্কোয়ার tan স্কোয়ার theta প্লাস r স্কোয়ার 3/2। ওকে, মুছে দিই এটা। আমাদের 90% কাজ হয়ে গিয়েছে। তো এখান থেকে ক্যালকুলেশনটা কী করে করছি দেখো, আর কনস্ট্যান্ট বেরিয়ে আসবে, তাহলে এই আর এর সাথে মাল্টিপ্লাই হয়ে গিয়ে কী হবে? আর স্কোয়ার। তাহলে পড়ে থাকছে সেক স্কোয়ার থিটা ডি থিটা। তলায় আর স্কোয়ার কনস্ট্যান্ট বেরিয়ে আসছে আর স্কোয়ার, তার উপর পাওয়ার আছে কত? 3/2। সো ইন্টু 3/2, আর এদিকে আছে tan স্কোয়ার থিটা প্লাস 1 3/2। ক্লিয়ার হয়েছে? কিউ নট ল্যামডা আর স্কোয়ার, এখানে 2 ক্যান্সেল হয়ে গিয়ে আর টু দি পাওয়ার 3 আসছে, তো 4 পাই এপসাইলন নট আর টু দি পাওয়ার 3। তাহলে এখানে 2 আছে, এখানে 3 আছে, একটা পড়ে থাকবে, তো আর স্কোয়ার, এখানে যেহেতু আর টু দি পাওয়ার 3 আছে তাহলে একটা আর নিচে পড়ে আছে। আচ্ছা ইন্টিগ্রেট করতে হবে সেক স্কোয়ার থিটা ডি থিটা। দেখো এটা হয় কি, tan স্কোয়ার থিটা প্লাস 1 হয় সেক স্কোয়ার থিটা, তার পাওয়ারে কত আছে? 3/2। ক্লিয়ার? তাহলে 2 ক্যান্সেল হয়ে গিয়ে সেক টু দি পাওয়ার 3 থাকছে, আর ওপরে সেক স্কোয়ার থাকছে থিটা। সো কিউ নট ল্যামডা আর ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর ইন্টু সেক স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সেক কিউব থিটা। সো রিমেন্স কেটে পড়ে থাকছে কত? এখানে সেক থিটা ডি থিটা, সেক থিটাকে উল্টে লিখলে হয় কত? কস থিটা। তো কিউ নট ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর
কস থিটা ডি থিটা। তো কস থিটা ডি থিটা ইন্টিগ্রেট করলে কি হয়, কস থিটাকে ডি থিটা দিয়ে ইন্টিগ্রেট করলে কি হবে, সাইন থিটা কিউ নট ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর সাইন থিটা। এখন এই যে সাইন থিটাটা আমরা বসালাম, যদি এটা ফাইনাইট লেন্থ থাকে, অর্থাৎ আমরা তো এখান থেকে আর মেজার করেছিলাম, আরটা এখান থেকে মানে এখান থেকে পারপেন্ডিকুলার ডিস্টেন্স নিয়েছিলাম, তো আপার লিমিট যদি আলফা থাকে সাপোজ, তাহলে আমাদের কোথা থেকে 0 থেকে আলফা পর্যন্ত যাচ্ছে, এবং লয়ারও যদি আলফা থাকে, যদি সমান থাকে কি আসবে ভ্যালুটা দেখো, বা সমান যদি না থাকে তাহলে এখান থেকে দেবে, ঠিক আছে। যেটা নিচের সেকশন থেকে দেবে সেটা কিন্তু মাইনাসে নিতে হবে। কেন মাইনাসে নিতে হবে, কারণ একটা নিচের সেকশনে যাচ্ছে, একটা ওপর সেকশনে যাচ্ছে, তো অ্যাঙ্গেল যদি এপারে ঘোরে দুটোকে তো পজিটিভ ধরতে পারি না, সো একটা নেগেটিভ, তো নিচেরটাকে নেগেটিভ ধরছি, ওপরটাকে পজিটিভ ধরছি, সো নেগেটিভ এত থেকে পজিটিভ এত পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ যদি এটা আমার বিটা থাকে এবং এটা যদি আলফা থাকে, তাহলে আমরা এরকম নেব নেগেটিভ বিটা থেকে আলফা পর্যন্ত। তো আমরা যদি দুটোতেই আলফা দিয়ে একটা করে দেখাচ্ছি যে দুটোতেই আলফা আছে, অর্থাৎ দুটো সমান আছে, অর্থাৎ এপারের লেন্থ যা আছে ওপারের লেন্থ তাই আছে, তো সেক্ষেত্রে আমরা একটাকে ধরে নিচ্ছি 0 থেকে আলফা, কারণ 0 থেকে আলফা পর্যন্ত যখনই ধরবো আমরা এই দিকের কম্পোনেন্টগুলো পেতে থাকবো। বোঝা যাচ্ছে তো? তাহলে এই দিকের কম্পোনেন্ট অর্থাৎ এক্স এক্সিস বরাবর কম্পোনেন্টটা থাকবে এবং ওয়াই এক্সিস বরাবর একটা কম্পোনেন্ট থাকবে। এই সমস্ত ফোর্সগুলোকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিসে যদি ভেঙে দিই, এরকমভাবে এরও কী হবে, সমান যেহেতু ডিস্টেন্স আছে এবং আধান যেহেতু নিরবিচ্ছিন্নভাবে আছে, তাহলে সেক্ষেত্রে এর ধরুন যে ফোর্সগুলো থাকবে তার যে এপারে একটা কম্পোনেন্ট থাকবে, এপারে কম্পোনেন্ট থাকবে, তাহলে সেক্ষেত্রে সাইন থিটা ক্যান্সেল করে দেবে, কস থিটাটাই থাকবে। তো কস থিটার কম্পোনেন্টটা আমরা এক্স এক্সিস বরাবর কিন্তু এটা মেজার করছি, তাহলে সেক্ষেত্রে কস থিটার কম্পোনেন্টেই রিমেন্স পড়ে থাকবে। তো সেক্ষেত্রে আমরা কী করছি দেখো, 0 থেকে এত, তাহলে একটা নেব, আবার এদিক থেকে একটা নেব, তো দুটো কস থিটার কম্পোনেন্ট এই অ্যাডিশনস হবে, তাহলে দুটো কস থিটার কম্পোনেন্ট অ্যাড করে দেবো। অর্থাৎ কি এইরকম একটা ফর্মস বার করছি কোথা থেকে, 0 থেকে আলফা পর্যন্ত, অর্থাৎ এই লেন্থটার ধরুন যে ফোর্স অ্যাক্ট করছে তার কম্পোনেন্ট এই ডাইরেকশনস বরাবর, আর এই লেন্থের ধরুন যে ফোর্স অ্যাক্ট করছে তার কম্পোনেন্টও তো একটা এই ডাইরেকশনস বরাবর থাকবে, তো দুজনের কম্পোনেন্টও সমান থাকবে কারণ দুজনের লেন্থ সমান আছে, তাই জন্য এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে, কারণ আমরা এখানে শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত করছি। তো সেক্ষেত্রে কী আসছে দেখো, কিউ নট ল্যামডা 4 পাই এপসাইলন নট ইন্টু আর সাইন আলফা মাইনাস সাইন 0। সাইন 0 ডিগ্রি ভ্যালু কত হয়, 0 হয়, তো ওটাকে বাদ দিয়ে দাও, ওটা বেরিয়ে যাবে। তো সেক্ষেত্রে কিউ নট ল্যামডা 4 পাই এপসাইলন নট ইন্টু আর সাইন আলফা। তো যদি অ্যাঙ্গেল আলফা থাকে, দুদিকে যদি সমান অ্যাঙ্গেল থাকে, তাহলে সেক্ষেত্রে এটা 2 আলফা হবে, কারণ আমরা দেখি দুদিকেই সমান অ্যাঙ্গেল ধরেছিলাম, তাহলে এই 2 আলফা বলছি, সরি এক্সট্রিমলি সরি, এই পুরো রাশিটা দ্বিগুণ হবে, অর্থাৎ টোটাল এফ নেট এক্সের ওপরে কত হয়ে গিয়ে দাঁড়াবে, 2 কিউ নট ল্যামডা 4 পাই এপসাইলন নট ইন্টু আর ইন্টু সাইন আলফা। তো এই আসবে ভ্যালু টোটাল, যদি এটা সমান থাকে। আর যদি সমান না থাকে, আমি কি বললাম, এপারে যদি বিটা থাকে, বিটা থেকে আলফা, তাহলে নেগেটিভ বিটা থেকে পজিটিভ আলফা। তো সেটার ক্ষেত্রে কি আসবে, এটা যদি আমরা এবারে বিটা দিয়ে ধরে করি, এখান থেকেই দেখিয়ে দিচ্ছি যে একদম পুরো নিচে থেকে ওপর পর্যন্ত ধরছি। দেখো এখানে তুমি নেগেটিভ আলফা থেকে ধরতে পারো, এখানে নেগেটিভ আলফা থেকে ধরলেও নো প্রবলেম, দেখবে নেগেটিভ আলফা থেকে ধরলেও তাই হবে যদি সমানও থাকে। সো কিউ নট ল্যামডা 4 পাই এপসাইলন নট আর সাইন আলফা মাইনাস সাইন নেগেটিভ আলফা। ক্লিয়ার? তো সাইন নেগেটিভ আলফা কী হবে, মাইনাস বেরিয়ে আসবে, কারণ সাইন মাইনাস থিটা ইজ ইকুয়াল টু মাইনাস সাইন থিটা। সো কিউ নট ল্যামডা ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট ইন্টু আর ইন্টু সাইন আলফা প্লাস সাইন আলফা। সো কী আসছে, 2 বেরিয়ে আসছে, মানে 2 সাইন আলফা হয়ে যাবে। তো 2 কিউ নট ল্যামডা আপন 4 পাই এপসাইলন নট আর সাইন আলফা। তো এই ক্যালকুলেশনস আসবে। এখন একটা জিনিস মনে রাখবে যে যদি এটা একটু আগে বলছিলাম বিটা থেকে হয়ে থাকে, তাহলে এখানে আমরা বিটা বসাবো আর এখানে আমাদের বিটা হয়ে যাবে। তো অপর যে কোনো অ্যাঙ্গেল থাকুক না কেন, তাহলে যে কোনো অংশেই আমরা এই ক্যালকুলেশনস বসাতে পারি, এভাবে ক্যালকুলেট করতে পারি। ক্লিয়ার হয়েছে? আর এখানে আরেকটা যে রিমেন্স, দ্বিতীয় যে আলফা আর বিটা যদি আলাদা হয়ে থাকে, তাহলে কিন্তু সাইন থিটার উপাংশ কিন্তু প্রতিমিত হবে না।
তাহলে সেক্ষেত্রে সাইন থিটার একটা উপাংশ থাকবে, তাহলে সাইন থিটার উপাংশগুলো আমরা ঠিক সিমিলারলি ইন্টিগ্রেট করব এবং সাইন থিটার উপাংশতে বসাবো। সাইন থিটার ক্ষেত্রে যেরকমভাবে এই যেরকম কস থিটার উপাংশ ক্যালকুলেট করেছি সেভাবে আমরা সাইন থিটা নিয়ে মানে ডিএফ ওয়াই ইজ ইকুয়াল টু ডিএফ সাইন থিটা। তো সাইন থিটার ক্যালকুলেশনস আমরা এইভাবেই করব। ক্লিয়ার হয়েছে? তো মুছে দিচ্ছি, ওকে।